শ্যামলতা, ঘড়িতে এখন 2:20। তীব্র ঠান্ডার রাত। রুম হিটারের বদৌলতে কুঁকড়ে যাওয়া থেকে বেঁচে আছি কোনো রকম। বাইরে সন্ধ্যা থেকেই ভয়াবহ তুষারপাত। আলি আর অ্যালেক্স কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমি ঘুমাতে পারছি না। চোখ বুজলেই রাজ্যের সব কষ্টগুলো চেপে ধরছে বুক। শান্তি পাচ্ছি না। ভয় করছে, ভীষণ ভয়। তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার আজ 760তম দিন। তোমার নামে 304 নাম্বার চিঠিটা লিখতে বসে বুঝতে পারছি তোমাকে ছাড়া আসলে আমার চলবে না। এই যে চিঠি পাওয়ার পরও একটাবার আমায় ফোন করার প্রয়োজন বোধ করলে না, এই অভিমানটা আমি ধরে রাখতে পারছি না। পুরুষিত সব ইগো পাশে রেখে বারবারই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি কি সত্যি ভুলে গেলে আমায় শ্যামলতা? তাহলে আমি কেন পারছি না? আমার খুব একা লাগছে আজ। এই বিশাল পৃথিবীতে বড্ড অসহায় একজন। মাসখানেক হলো বাবা মারা গিয়েছেন। মা যখন ফোন দিয়ে বলল, আমি বিশ্বাস করতে পারিনি। ভিডিও কলে বাবার সাদা কাপড়ে মোড়া সেই প্রতিচ্ছবিটা এখনও চোখে ভাসে, গায়ে কাঁটা দেয়। আমার বাবাটা কত অভাগা দেখো। শেষ সময় এসে দুই ছেলের কারো কাঁধেই ভর ছাড়তে পারলেন না। বাবা মাকে অসংখ্যবার কাঁধে উঠালেও আমি বাবাকে কাঁধে উঠাতে পারলাম না। এই কষ্টটা যে কিছুতেই ভুলে যাওয়া যাচ্ছে না শ্যামলতা। এই ভিনদেশটাকে হঠাৎ ভীষণ বিষাক্ত ঠেকছে, অসহ্য ঠেকছে সব। বারবার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দেশে পাড়ি জমাই আবার, সেই দেশটাতে যেখানে অপেক্ষায় আছে আমার অসহায় মা, অবুঝ নিদু আর তুমি। অ্যালেক্সের ধারণা আমার এই চিঠি লেখা অপেক্ষা এসব ভীষণ পাগলামো আলাপ। তবে আলীর মত ভিন্ন। সে তোমায় কী নামে ডাকে জানো? সে তোমায় বলে ম্যাজিক অ্যাঞ্জেল। তার ধারণা তুমি আমার মন ভালো করার ম্যাজিক। এই দীর্ঘ অপেক্ষার পর হুট করে একদিন ফিরে এসে আমার সব মন খারাপ ভাসিয়ে দেবার অভাবনীয় ম্যাজিক হবে তুমি। এই নিয়ে অ্যালেক্স আর আলীর মাঝে সে কি তর্ক। আচ্ছা, অ্যালেক্স আর আলীর পরিচয়টা এর আগে দিয়েছিলাম তোমায়? আমার ঠিক মনে নেই। অ্যালেক্স আলী আমার ভিনদেশি বন্ধু। এখানেই সেই পরিচয়। অ্যালেক্স আমেরিকান আর আলী তুর্কিশ যুবক। দুজনেই বন্ধু হিসেবে দুর্দান্ত। এইটুকু পড়ে থামল নম্রতা। আরফান ইউএস থাকাকালীন তার জন্য লেখা পুরাতন চিঠিগুলো পড়তে বরাবরই ভালো লাগে নম্রতার। মনে পড়ে যায় হাজারো স্মৃতি। কিন্তু আজ ভালো লাগছে না। হঠাৎ করেই ভীষণ মন খারাপ লাগছে। আজকাল ভীষণ মুড সুইংও হচ্ছে। কখনো অযথাই ফুরফুরে লাগছে, কখনো বা অযথাই কেঁদে কেটে চোখ ভাসাতে ইচ্ছে করছে। নম্রতা চিঠি হাতে বারান্দার দোলনায় ঠায় বসে রইল। বর্ষার শিরশিরে বাতাসে শীত শীত লাগছে। রাতভর বৃষ্টি হওয়ায় ঝকঝক করছে চারপাশ। নম্রতা আশপাশে চেয়ে আবারও কোলের উপর রাখা চিঠির দিকে তাকালো। চিঠির পাতায় শূন্য দৃষ্টিতে চেয়ে থম ধরে বসে রইল কিছুক্ষণ। চোখ তুলে পাশে ঝুলানো ডাক পাখির খাঁচার দিকে চেয়ে বলল, আমার ভীষণ মন খারাপ লাগছে ডাক পাখি। তুই জানিস প্রচণ্ড মন খারাপ হলে কি করতে হয়? প্রচণ্ড মন খারাপ হলে কেঁদে ফেলতে হয়। তুই আমাকে কেঁদে ফেলার মতো কোনো কষ্ট মনে করিয়ে দিতে পারবি? ডাক পাখি নম্রতার কথা বুঝল কি বুঝল না বোঝা গেল না। সে স্বভাবসুলভ তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাতে লাগল, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করেই চোখ দুটো টলমল করে উঠল তার। সেদিন নীরার খবরটা শুনেই থমকে গিয়েছিল নম্রতা। এত বড় দুর্ঘটনা, শহর ছেড়ে যাওয়ার মতো এত বড় ঘটনা তাকে জানানো হয়নি বলে মন খারাপ হলো। তার থেকেও মন খারাপ হলো নীরার বাচ্চাটির জন্য।
বাচ্চাটি কি তাদেরই মান অভিমানের প্রগাঢ়তায় অভিমান করেই পৃথিবীতে আসার সিদ্ধান্ত পাল্টালো? নম্রতা বাড়ি ফিরে সারাটা দিন ফোন হাতে বসেছিল সেদিন। বারবার ডায়াল করতে নিয়েও ডায়াল করা হয়ে ওঠেনি। ফোন দিয়ে কি বলবে সে? এত বড় দুর্ঘটনার এতদিন পর কি খবর নেবে নীরার? নীরা যদি ফট করে বলে ফেলে, বাচ্চাটা তো নষ্ট হয়েছে, এবার খুশি হয়েছিস? তবে কি সহ্য করতে পারত নম্রতা? সেদিন রাতে ঘুম হলো না নম্রতার। ডাক পাখির খাঁচাটা কোলে নিয়ে বারান্দার দোলনাতেই বসে রইল সারা রাত। তারপর কিভাবে যেন কেটে গেল প্রায় তিনটা বছর। হাজারো অস্বস্তি অনিশ্চয়তার বেড়াজালে পরিচিত নাম্বারটিতে আর ডায়াল করা হয়ে উঠল না। নিরুদ্দেশ নাদিমকেও আর ফিরে পাওয়া হলো না। কোথায় হারিয়ে গেল ছেলেটা? নাদিম হারিয়ে যাওয়ার বেশ কিছুদিন বেশ ভালোই যোগাযোগ রেখেছিল রঞ্জন। ওখানে থেকেই চেষ্টা করেছিল। চেষ্টা সফল হলো না। নাদিমকে খুঁজে পাওয়া গেল না। নম্রতা তখনই অবাক হয়ে খেয়াল করল, নাদিমের দাদাবাড়ি বা আত্মীয় স্বজন সম্পর্কে বিন্দুমাত্র তথ্য তারা জানে না। অন্তর বিয়ের সময় বড় মামা নামে কারো কথা শুনেছিল সে, কিন্তু সেই বড় মামার বসতি সম্পর্কেও কোনো রকম সন্ধান তারা জানে না। রঞ্জনের ধারণা ময়মনসিংহের কোথাও হবে, কিন্তু ময়মনসিংহ তো ছোট শহর নয়। অত বড় বিভাগ থেকে নির্দিষ্ট একটা মানুষকে খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? তারপরও নাদিম সত্যি সেখানে আছে কি না তারও তো কোনো নিশ্চয়তা নেই। কিসের ভিত্তিতে খুঁজে বেড়াবে তারা? নাদিমের মুখে শুধু একজনের কথাই শোনা যেত, সে হলো নাদিমের বোন। নাদিম কথার ফাঁকে মাঝে মাঝেই বলতো, তার একটা বোন আছে, কিন্তু সেই বোনের নামধাম ঠিকানা কিছুই বলতে শোনেনি তারা। বোনটা আদৌ বেঁচে আছে কিনা কে জানে। নাদিম নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিন মৌসির কাছেও খোঁজ নিয়েছিল অন্তু। মৌসি অবাক চোখে চেয়েছিল, হঠাৎ ডুকরে কেঁদে উঠেছিল, কিন্তু কোনো খোঁজ দিতে পারেনি। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার লতানো গাছে হাত বুলালো। ভেজা পাতার স্পর্শ পেতেই টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। দোলনায় মাথা ঠেকিয়ে উদাস চোখে চেয়ে রইল মেঘাচ্ছন্ন আকাশে। নম্রতা জানে নাদিমকে খুঁজে পাওয়া যাবে না। নিজ ইচ্ছায় হারিয়ে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তোমার শরীর খারাপ আম্মু? বারান্দার দরজা থেকে শাশুড়ি মায়ের কণ্ঠ ভেসে আসতেই সোজা হয়ে বসল নম্রতা। ঠোঁটে হাসি টেনে নিয়ে বলল, না মা, মাত্রই বিছানা ছাড়লাম। মাথাটা একটু ভার ভার লাগছিল এই যা, তেমন কিছু নয়, পাশে বসো। ভদ্রমহিলা মৃদু হাসলেন। দোলনায় নম্রতার পাশে বসতে বসতে বললেন, অফিস নেই আজ, নাস্তাও করনি এখনো। নিষ্প্রভ ফোন দিলে কিন্তু আমি একদম মিথ্যা বলতে পারবো না। নম্রতা হাসল। শাশুড়ি মাকে দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অফিস আপাতত বাদ, ভাবছি রান্নাঘরে তোমার অ্যাসিস্ট্যান্ট হব আজ। মা, আজ তোমার পছন্দের খাবারগুলো রান্না করলে কেমন হয়? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, আমার পছন্দের খাবার কেন? নম্রতা হেসে বলল, কারণ তুমি মা। ভদ্রমহিলা হেসে ফেললেন। নম্রতা হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, শোনো মা, তুমি কিন্তু নিদ্রা আপুর কাছে যাওয়ার চিন্তাও করবে না। তুমি ওখানে গেলেই নিদ্রা আপু তোমাকে 4-5 মাসের জন্য রেখে দেয়। এসব কি? আমি তোমাকে যেতে টেতে দিচ্ছি না, ব্যাস। তার থেকে বরং নিদ্রা আপুকে চলে আসতে বলো, আমি তাকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। আমি অলরেডি অনেকগুলো খাবার রান্না করা শিখে ফেলেছি। নিদ্রা আপুর সবচেয়ে প্রিয় খাবার কি মা? সরিষা ইলিশ, ঝাল ঝাল কলিজা ভুনা, ছোট মাছ ভাজি। নম্রতা গল্প করতে করতেই দোলনায় পা তুলে বসল।
খুব উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সরিষা ইলিশ? নীরা খুব ভালো সরিষা ইলিশ করতে পারত। ও লাইফেও একটাই খাবার ঠিকঠাক রান্না করতে পারত, সেটা হলো সরিষা ইলিশ। একবার কি হলো জানো? নীরা বাড়ি থেকে ফেরার সময় বাটি ভর্তি সরিষা ইলিশ রান্না করে আনলো। জীবনের প্রথম রান্না করেছে। প্রচণ্ড উচ্ছ্বসিত। আমরা ক্যাফেটেরিয়াতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দৌড়ে এসে বাটিটা বের করতে করতে বলল, জানিস আজ আমি কি এনেছি? নীরার কথা শেষ হওয়ার আগেই হাতের বাটি উধাও। আমি আর ছোঁয়া অবাক হয়ে চেয়ে আছি। নিরীহ বাটিটা নাদিমের হাত থেকে টানা হেঁচড়া করতে করতে চলে গেল অন্তুর দখলে। অন্তুর হাত থেকে রঞ্জন। আমি আর ছোঁয়াই বা বসে থাকবো কেন? লেগে পড়লাম ভয়াবহ যুদ্ধে। সবার টানা হেঁচড়াতে তরকারির বাটি উল্টে সাধের সরিষা ইলিশ গিয়ে পড়ল মাটিতে। নীরার সে কি রাগ! অন্তু, নাদিম, রঞ্জনকে পুরো ভার্সিটি দৌড় করিয়েছিল সেদিন। এইটুকু বলেই খিলখিল করে হেসে ফেলল নম্রতা। ভদ্রমহিলা মৃদু হেসে বলল, নীরাকে তোমার বন্ধু বুঝি? হঠাৎই হাসি মিয়ে গেল নম্রতার। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা বলেই চুপ করে রইল নম্রতা। শাশুড়িমা সরল মনে প্রশ্ন করলেন, তোমার বিয়েতে এসেছিল, আমার সাথে পরিচয় করিয়ে দাওনি তো? এখন কোথায় ওরা? একদিন নিয়ে এসো তো বাসায়। নীরার হাতে সরিষা ইলিশ খাবো। নম্রতা নিরুত্তর চেয়ে রইল শাশুড়ি মায়ের মুখে। বুকের ভেতর চাপা পড়ল তপ্ত দীর্ঘশ্বাস। পৃথিবীর নিষ্ঠুরতম নিয়মগুলোর একটা হলো হারিয়ে যাওয়া। আলো হারিয়ে যায় অন্ধকার রাতে। বর্তমান হারিয়ে যায় অতীতে। অতীত হারিয়ে যায় প্রগাঢ় কোনো অতীতে। মানুষ হারিয়ে যায় সময়ের বেড়াজালে। কিন্তু বন্ধুত্ব হারায় না। জীবনের প্রতিটা পর্যায়ে সুন্দর স্মৃতি হয়ে হঠাৎ চারা দিয়ে ওঠে মনে। প্রকাশ করে নিজের প্রগাঢ় অস্তিত্বের। মায়ার সুতো টেনে ধরে কাতর কণ্ঠে বলে, তোমরা আমাকে হারাতে দিয়েছ, মলিন হতে দিয়েছ, অথচ আমি এখনও যৌবনে ছুটছি। তোমার স্মৃতির পাতায় হাস্যোজ্জ্বল যৌবন হয়েই ফুটে রয়েছি আজীবন। বৃষ্টিহীন চমৎকার রাত। ছাদ জুড়ে হালকা ঝিরঝিরে বাতাস। আরফান অযথাই তাড়াতাড়ি বাড়ি ফিরল আজ। বারান্দায় দাঁড়াতেই ডাক পাখির স্বভাবসুলভ ডাক কানে এলো, কিন্তু নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফানের কুঞ্চিত চোখ প্রথমেই গিয়ে পড়ল ডাকপিয়নের গায়ে। ডাকপিয়নের উপর তাজা বেলি ফুলের মালা। আরফান বুঝল চিঠির নিমন্ত্রণ। হাতের ব্যাগটা দোলনার উপর রেখে ডাকপিয়ন থেকে উদ্ধার করে আনলো নীল রঙের মোটা খাম। খামটা খুলতেই বেরিয়ে এলো আরও একটা খাম। আরফান ভ্রু কুঁচকাল। দ্বিতীয় খাম থেকেও একই রকম খাম বেরিয়ে আসতেই ব্যাপারটাকে নম্রতার বাচ্চামো বলে ধরে নিল আরফান। খুব অবহেলা ভরি চতুর্থ খামটা খুলতেই চমকে উঠল সে। মসৃণ হয়ে গেল কুঞ্চিত ভ্রু। বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে রইল হাতে থাকা খামটির ভেতর। এমন সময় নূপুর বাজল। মলিন অথচ স্নিগ্ধ চেহারা নম্রতা এসে দাঁড়ালো দরজা জুড়ে। আরফান বাকরুদ্ধ চোখে চেয়ে থেকে আবারও খামের দিকে তাকালো। খামের ভেতরে থাকা প্রেগনেন্সি স্ট্রিপে জলজল করছে পাশাপাশি রঙিন দুটো লাইন। আরফানের শরীর কাঁপছে। খামটা আলতো হাতে ডাকবাক্সের উপর রেখে দোলনায় বসে পড়ল আরফান। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, সত্যি? নম্রতা হাসছে। ডাকপিয়নের উপরে থাকা বেলি ফুলের মালাটা হাতে জড়াতে জড়াতে মজা করে বলল, আমায় কি দেবেন বলুন? বিয়ের রাতের উপহারও কিন্তু নেওয়া হয়নি এখনও। ডাবল উপহার চাই এবার। আরফান হাসল। দোলনা থেকে উঠে নম্রতার সামনে এসে দাঁড়ালো। হাতে পায়ে এখনও মৃদু কাঁপছে তার।
অতিরিক্ত আনন্দে দিশেহারা হয়ে ন্যূনতম আনন্দটুকু প্রকাশ করা যাচ্ছে না। নম্রতাকে পৃথিবীর সকল সুখ আনন্দটুকু উপহার দিতে ইচ্ছে করছে হঠাৎ। আরফান ডান হাতটা নম্রতার মাথায় রেখে নরম কণ্ঠে বলল, কি চান? নম্রতা ছলছল চোখে তাকালো। আনন্দসিক্ত কণ্ঠে বলল, চিরকুট, নীল চিরকুট। এমন একটা চিরকুট যে চিরকুটে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবিগুলো থাকবে। থাকবে আমার খুশি, যে চিরকুট পেয়ে হাসি আনন্দ গুলিয়ে ফেলে হাউমাউ করে কাঁদব। সুখ সুখ ব্যথা নিয়ে দুঃখ বিলাস করব। হবে, হবে কি এমন চিঠি?